আব্বা আমার হাতে একটা বিশেষ শিশি দিয়ে বলল, যা এটা তোর মায়ের ভাতের সাথে মিশিয়ে দে, আর হ্যাঁ তোর মায়ের মা যেন এটা জানতে না পারে। এটা কি আব্বা? এটা হইলো খাওন। তাহলে আমি একটু খাই? আরে না, এটা শুধু তোর মায়ের জন্য আনছি। আমার বয়স তখন 6 কিংবা 7। বিষক্রিয়া সম্পর্কে তেমন ধারণা ছিল না, শুধু এইটুকুই বুঝেছি যে আব্বা বলছে, তার মানে আমার মায়ের ভাতের সাথে এটা মিশিয়ে দিতে হবে। মা ভাত খাবো, আম্মা হাতের কাজ ছেড়ে বলতেছে, দাঁড়া বাবা একটু পরেই দিচ্ছি। একটু পর মা রান্নাঘরে ঢুকলো, গরম ভাতের পাতিল থেকে ভাত বেড়ে আমাকে খেতে দিল। আর নিজের জন্য একটা প্লেট রেডি করলো, আমার জন্য পাটিতে একটা ভাতের প্লেটে ভাত, আলুর তরকারি, থানকুনি পাতার বড়া রেডি করলো। আমাকে ডাকতে লাগলো, কই রাখাই, তুই না খাইতে চাইলি, তাড়াতাড়ি আয়। আমি তখন বিশেষ শিশিটা পকেটে নিয়ে ঘরে ঢুকে পড়লাম। আমাকে খাবার দিয়ে আম্মা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আম্মা তখন হাঁস মুরগিদের খাবার দিচ্ছিল। এই ফাঁকে আমি আম্মার থালার উপর বিশেষ শিশিটা উপর করে রেখে দিলাম। বিশেষ শিশি সেই শেষ ফোঁটাটা ভাতের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর বুদ্ধি করে বিশেষ শিশিটা জ্বলন্ত চুলার ভিতর দিয়ে দিলাম। আমি যখন এই থানকুনি পাতার একটা বড়া মুখে দিই, তখনই মা আমাকে একটা পানি গ্লাস এগিয়ে দিয়ে বললো, নে বাবা, তুমি খাবা না মা? তখন বললো, হ্যাঁ বাবা, আজকে আমি তোর সাথেই খাবো। খেতে খেতে বারবার আর চোখে মার দিকে তাকাতে লাগলো। বেগুনের ভাত মেখে মা এক লুকমা মুখে নিল। আমি তাকিয়ে আছি তার দিকে, চেয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তারপরও সে খাওয়া থামাচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আমারও কেন জানি না কান্না পাচ্ছে। আমি আম্মার দিকে তাকিয়ে বলি, আম্মা কি হয়েছে তোমার? তখন আম্মা আমার দিকে এক চুট হাসি দিয়ে বলল, তুই আমার খাবারে বিষ মিশিয়েছিস তাই না বাবা? আমাকে এই প্রশ্নটা করে আরো এক লোকমা ভাত সে তার মুখে পুড়ে নিল। বিষ কি আম্মা? বিষ খেলে কি হয়? আম্মা বলল, কিছু না বাবা, বিষ খেলে কিছুই হয় না। তাহলে তুমি তো প্রতিদিন আমাকে খাওয়াই দাও, আজকে একটু খাওয়াই দাও না। না বাবা, তুই ভুলেও আমার কাছে আসিস না। বুঝতে পারছিলাম মায়ের গলা স্বর কেমন যেন ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুঝতে পারছি না কি করবো আমি। আম্মা তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? তুই আমায় একটু পানি দিবি বাবা? আমি তখন আমার গ্লাসটা হাত বাড়িয়ে এগিয়ে দিলাম। আম্মা যে হাত বাড়িয়ে গ্লাসটা নিবে সেই শক্তিটাও তার নাই। গ্লাসটা আমি আমার মুখের সামনে ধরি, অমনি ডক ডক করে পুরো গ্লাসে পানিটা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমাকে আমি কখনো এই অবস্থায় দেখিনি। খুব ভয় হচ্ছে আমার। ও মা, মা তোমার কি খুব কষ্ট হইতাছে? আমাকে বলো। মা তখন আমাকে তার কাছে টেনে নিল, নিয়ে চুপি চুপি করে বলতে লাগলো, আমায় তুই ক্ষমা করে দিস বাবা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর কাছে বল যেন উনি তোর মাকে ক্ষমা করে দেয়। আমার এই করুণ অবস্থা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে সারা বাড়ি মাথায় তুললাম। একটু পর পাশের বাড়ি থেকে মর্জিনা ফুপি আর ওর ভাই আসে। এসে দেখে এই অবস্থা। মর্জিনা ফুপুর ভাই এসে আমাকে বললো, আকাই তোর মারে হাসপাতালে নিতে হইব, নইলে তোর মারে আর বাঁচানো যাইবো না। তোর কাছে টাকা পয়সা আছে? কোথায় ঘরে আছে একটু দেখতো। তখন আমি বললাম, হ্যাঁ আমার কাছে কিছু টাকা পয়সা আছে। এর মধ্যে আশেপাশে লোকজন এসে হাজির হয়। পাশের বাড়ির ইসমাইল চাচা তার ভ্যান নিয়ে হাজির হয়। সবাই ধরাধরি করে আমাকে গাড়িতে উঠালো। আমি দৌড়ে পিছনে পিছনে গেলাম। ও ইসমাইল চাচা, আম্মা কথা কইতেছে না কেন? হাসপাতালে গেলে কি আম্মা ঠিক হয়ে যাবো? গতকাল আম্মা আমার হাতে কিছু টাকা দিছিল, আর আব্বা যখন আজ বাড়িতে ছিল আমাকে কয়েকটা কয়েন দিছিল। এই টাকাগুলো নিয়ে আমি ভ্যানের মধ্যে মার পাশেই বসে থাকলাম। শক্ত করে আমার হাতটা ধরে আছি যাতে গাড়ি থেকে পড়ে না যায়। প্রায় আধা ঘন্টা পর আমরা হাসপাতালের সামনে আসলাম। সেখানে আমাকে ধরাধরি করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হলো। এরপর কি হয়েছে আমি আর জানি না। আমাকে জোরাজোরি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। অনেক থাকতে চাইছি কিন্তু কেউ থাকতে দেয়নি। রাতের বেলা ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। এখনো আম্মার কোনো খবর পাইনি। শুধু মাথায় একটা কথাই বারবার ঘুরতেছে, আম্মা কেন আমাকে ওই কথা বলছিল? আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। এই কথাটার মানে কি? আর আমার আম্মা আমার সাথে কি অন্যায় করলো? হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠলাম। ফিরে দেখি আব্বা। আব্বা তুমি এখানে? আরে বাবা, আমি যে তোর বিশেষ শিশিটা দিছি এই কথা কাউরে বলিসনি তো? তখন বললাম যে কি বললে কি হবো, এত কিছু বুঝতে হবো না, তোদের যা বলতে বলি তুই তাই কর। তুমি এখন আমার আম্মার কাছে নিয়ে যাও। আমি আমার কাছে যাব। এত রাতে গিয়ে কি করবি? আমি কাল সকালে তোর আমারে নিয়ে আসবো। তাই নাকি? তুমি আমারে সত্যি নিয়ে আসবা? হ, এখন ঘুমা। আমি বেশ আনন্দিত মনে ঘরে চলে গেলাম। তারপর মায়ের আলনা থাকা শাড়িটা নিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আব্বা তো বলছে সকালে আমারে নিয়ে আসবো, কিন্তু কেন এত দেরি হইতাছে? কেন জানি না, মনটা আনচান আনচান করতেছিল। একটু পরে লোকজন আর গাড়ির শব্দ হলো। আমি ঘর থেকে বেরিয়ে দেখি কেউ একজন পলিথিনে মোড়ানো কাউকে নিয়ে নিচে নামালো। আব্বারে কইলাম, কি গো আব্বা, তুমি না বললা আমারে নিয়ে আসবা, তুমি পলিথিনে মুড়ানো এটা কি নিয়ে আসছো? আব্বা বললো, ওইটাই তোর মা। তখন আমি বললাম, কি বলো এইসব? আমাকে ওইটার ভিতরে থাকতে পারবো? আম্মা তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবো না? আমার কথা শুনে প্রতিবেশীরা সবাই কান্না করলো। আব্বা আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। তোর আম্মা আর বেঁচে নাই রে বাবা, তোর আম্মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ফাঁকি দিয়ে। আমার কথা শুনে আমার পুরো দুনিয়াটা চক্কর মারলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মাথা ঘুরে আমার পায়ের কাছে গিয়ে পড়লাম। তখন একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম। কিরে, এটা তো আমার পা না। আমার পায়ের নখগুলো এত লম্বা লম্বা না তো? সবাইকে আমি বললাম, এটা আমার লাশ হতেই পারে না, এটা আমার আম্মা না। আব্বা, এটা তো আম্মা না, তুমি কারে
নিয়ে আইসো। আহারে বেচারা মায়ের সুখে নিজের মাথাটা মনে হয় চলে গেছে। গ্রামের লোকজন এরকম বলতে লাগলো আমাকে দেখে, কিন্তু আমি খুব ভালো করে জানি এটা আমার আম্মা না। আপনাদের হয়তো বা কোথাও ভুল হচ্ছে, যে যাই হোক এই ভুলটা আমাকে ভাঙাতেই হবে। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না যে লাশটা তো আম্মার নয়, কিন্তু কেউ ব্যাপারটা বুঝতে পারছে না কেন, আর অস্বাভাবিক কেউ আচরণও তো করতেছে না। তাহলে কি আমি ভুল ভাবলাম? এত বড় ভুল আমি করতে পারি? নিজের মাকে আমি চিনতে পারবো না, এসব ভাবতে থাকি। আমার লাশটা যখন কবরে নামানো হবে সেই সময় আমি তার লাশের উপরে গিয়ে পড়লাম, জোর করে তার মুখের কাপড়টা সরালাম, গিয়ে দেখি কি মা, আমার মায়ের লাশটা এরকম থেতলে গেছে কেন? মুখটা অস্বাভাবিক ভাবে থেতলে গেছে, এই কারণে হয়তো বা মাকে কেউ চিনতে পারছে না। দেখছো আব্বা, আমি বলছিলাম না এটা আমার আম্মা হতেই পারে না। আকাই তুই কি বলিস এসব আব্বা? আমি তোর মাকে নিজে হাসপাতাল থেকে নিয়ে আসছি, আর এটাই তোর মা। তখন আব্বা সবাইকে তাড়া দিয়ে লাশের দাফনের ব্যবস্থা করে দিল। সেদিন শুধু আমার ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। বারবার মনে হচ্ছিল আমার সাথে যদি আমিও কবরে শুয়ে থাকতে পারতাম তাহলে হয়তো বা এতটা কষ্ট হতো না। দাফন শেষে সবাই আমাকে ধরে ঘরে নিয়ে গেল। সবার সাথে সাথে আমিও বিশ্বাস করি যে আমার আম্মা আর এই পৃথিবীতে নেই। কিন্তু আমার আম্মা আমার সাথে কি অন্যায় করছেন, কোন অপরাধে সে নিজের প্রাণ দিয়ে গেল, সেই প্রশ্নটা আজও আমার কাছে অজানা। এর কয়েকদিন পর আব্বা রাতের বেলা খাওয়ার সময় ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারলাম উনি হয়তো আমাকে কিছু বলতে চায়। তারপর আমি বললাম, কিছু বলবা? তখন বললো, হ্যাঁ রে বাবা, তোকে একটা কথা বলতে চাই। আমি বললাম, কি বলবা বলো। তোর মা তো মারা গেছে অনেকদিন হলো, তুই তো বাড়িতে একা থাকিস, আমি যদি তোর জন্য আরেকটা নতুন মা আনি তাহলে কি তুই রাগ করবি? তখন আমার ভাতে লোকমাটা মুখে নিতে থালায় রেখে দিলাম। নতুন মা কেন আনবা? তুমি পারলে আমার আম্মার এই আয়না দাও আব্বা। সেটা আর সম্ভব না রে বাবা। দেখ, তোর নতুন আম্মা তোরে তোর আম্মার মতোই ভালোবাসবো। দেখবি তুই 2 দিনেই তোর আসল আম্মার কথা ভুলে যাবি। আমার নতুন মাও লাগবো না, আমি আমার আম্মারই চাই। এই কথা বলে আমি ভাতে থালায় পানি দিয়ে চলে গেলাম। পেছন থেকে বাবা বলতেছে, আমি ভালো কথা বললাম বুঝলি না তো, একদিন পস্তাবি। এরপর আমি আমার রুমে চলে গেলাম। আমার রুমে গিয়ে আমার মায়ের বিছানায় শুয়ে পড়লাম। মায়ের বালিশের গন্ধ এখনো লেগে আছে। এই বিছানায় শুয়ে শুয়ে আম্মা কত গল্প শুনিয়েছে আমায়, এখন শুধু আম্মাই নেই। এই খাটে শুয়ে আম্মা আমাকে কত রূপকথার গল্প শোনাইছে, কত মার খেয়েছে, আবার মা সেই আঁচল দিয়ে আবার আমার চোখের পানিও মুছে দিছে। এই ঘরেই কত স্মৃতি জড়িয়ে আছে আমার মায়ের সাথে। সবকিছু ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে হঠাৎ করে জানতে পারলাম মানে কিছু একটা শব্দ হচ্ছে। দরজা খুলতে বাহিরে গিয়ে দেখি দরজার সামনে কেউ একটা বড় ঘোমটা দিয়ে বসে আছে। তখন কেন জানি মনে হচ্ছিল আমার মা আমার সামনেই আছে, হু হু করে কাঁদতেছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি মা তুমি এখানে? মা তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আম্মা কোনো কথাই বলছে না। তখন আমার হঠাৎ মনে হলো আম্মা তো মারা গেছে, তাহলে এখানে কিভাবে এলো? যতদূর জানি মরা মানুষ আর বেঁচে ফিরে আসতে পারে না, তাহলে উনি কি? এ কি সত্যি আমার আম্মা নাকি অন্য কিছু? এসব ভেবে আমার ভয়ের মাত্রা আরো বাড়তে থাকে। এরপর আম্মা উঠে সামনের দিকে এগোতে থাকলো। আম্মাকে বললাম, আম্মা তুমি আমার প্রশ্নের কোনো উত্তরই দিলে না কেন? আমার কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছালো না। তিনি ধীরে ধীরে ওই অন্ধকারে মিলিয়ে গেলেন। এবার দিয়ে আমার ঘুমটা ভেঙে গেল। ধরপড় করে উঠে পড়ে ভাবলাম যে এটা হয়তো আমার স্বপ্ন ছিল। তাই তো বলি, আমার আম্মা তো মারা গেছে, উনি আবার কিভাবে আসবে? গলাটা শুকিয়ে গেছিল, বাহিরে পানি আনতে গেছিলাম। এই মুহূর্তে শুনে আব্বার ঘর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে। পরে আমি তার ঘরে একটু উকি দিই, দিয়ে দেখি একটা মহিলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। পরে ভাবলাম আব্বার ঘরে এত রাতে মহিলার আওয়াজ, আব্বাকে ডাক দিতে চাইলাম কিন্তু আর ডাক দিইনি। জানালার একটা ফুটো দিয়ে ঘরের ভিতর উকি দিলাম, দিয়ে দেখলাম বাবা মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরছে। অমনি ঘরে লাইট বন্ধ হয়ে যায় আর মহিলাটা টর্চ লাইট জ্বালিয়ে বাইরের দিকে চলে যায়। আমি তার পিছু নিলাম। যখন তার মুখমন্ডল আমার সামনে আসলো আমি চমকে উঠলাম, আরে এটা তো মর্জিনা ফুপু। তার মানে আব্বা এতক্ষণ মর্জিনা ফুপুকেই কষ্ট দিচ্ছিল। এরপর আমি তাকে আর ফলো না করে চলে গেলাম আব্বার ঘরে। ঘরে গিয়ে দেখি আব্বা একটা সিগারেট ধরাচ্ছে। আব্বা আমাকে দেখে অবাক হলো, এ কি তুই এখানে? আমি বললাম, হ আমি এখানে। পরে বললো যে কতক্ষণ আগে আসছিস? আমি তো অনেকক্ষণ আগেই আসছি। উনি এই কথা শুনে অবাক হয়ে গেল। কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি তো। কি দেখেছিস? আব্বা চোখে মুখে তখন ভয় আর আতঙ্ক। তুমি মর্জিনা পুকুরে মারছো? মর্জিনা পুকু অনেক কান্না করতেছিল, আর তুমি তার এত কষ্ট দিছো কেন? আচ্ছা যা দেখছিস ভালো করছিস, এগুলা কিন্তু বাহিরে কাউরেই বলবি না। মনে করছস তুই এগুলো স্বপ্ন দেখছস? কেন আব্বা, বাইরে কইলে কি হইব? আব্বা দাঁত কটমট করে বলে, কি হইব এদিকে আয় বুঝাইতেছি। এরপর আমি আব্বার পাশে গিয়ে বসি। তখন সে তার জ্বলন্ত সিগারেটটা নিয়ে বলে, এটা দিয়ে যদি তোর পায়ে চেপে ধরি তাহলে কেমন লাগবে? আমি ভয় তো আর কিছু বললাম না। তখন তিনি বললেন, কি ভয় পেলি তাই না? এই কথা যদি তুই কাউরে বলিস তাহলে আমি সত্যি সত্যি এইভাবে ছেঁকা দিব, তখন বুঝবি বাপের ঘরে আড়ি পাতা কি মজা। আবার এই রূপ আমি কখনোই দেখিনি। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ঝাটকা দিয়ে বাবার হাত থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলাম। একা একা ঘুমাতে খুব ভয় লাগছে। আবার কাছে যে যাবো সেই সুযোগটাও নেই। বিছানা থেকে নেমে আলনা থেকে আমার একটা শাড়ি নিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে রাতের পান্তা ভাত খেতে বসলাম। এর মধ্যে মর্জিনা ফুপু একটা বাটি হাতে করে নিয়ে আসলো, এসে আমার সামনে বসলো। বাটিতে ছিল অনেকগুলো পিঠা। ফুপু বলল, শোন তোর জন্য সকালে ভেজে নিয়ে আসছি, তুই খাস আর তোর আব্বারেও দিস। এই বলে সে চলে যেতে চাইলো।
আমি বললাম মর্জিনা ফুপু বসো না, কাল রাতে কিন্তু আমি সব দেখছি। তখন ফুপু বলল কি দেখছি? আব্বা তোমার অনেক কষ্ট দিচ্ছিল। এটা শুনে মর্জিনা ফুপুর চোখ অনেক বড় বড় হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারছিলাম না যে উনি এত ভয় পাচ্ছে কেন। মর্জিনা ফুপু আমার মুখটা চেপে ধরে ফিস ফিস করে বলল, বাজান আমার, এ ভুলেও এই কথা কাউরে বলিস না। যদি বাহিরে কাউরে বলিস তাহলে আমার বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হঠাৎ করে টনক নড়ে আমার। তার মানে বিষ খাইলে মানুষ মরে যায়? কি কইলা মর্জিনা ফুপু, বিষ খাইলে কি মানুষ মরে যায়? কেন জানিস না, বিষ অনেক ভয়ঙ্কর জিনিস। তোর মাও তো এই বিষ খাইয়ে মরলো। ফুপুর কথা শুনে মাথায় বাজ পড়লো আমার। কিসব কি বলছে ফুপু? আমি না চাইতো আমার চোখ দিয়ে পানি পড়তেই লাগলো। আমার আম্মা বিষ খায়নি মর্জিনা ফুপু, আমার আম্মারে আমি বিষ খাওয়াইছি। এই কথাটা বলে আর নিজের কান্না থামাইতে পারলাম না। তারপর মর্জিনা ফুপু অবাক হয়ে গেল, নির্বাক হয়ে বললেন, এই পোলা কি বলতেছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? হ ফুপু, আমি নিজে আমার আম্মারে বিষ খাওয়াইছি। কি বলো সেইসব? তুই বিষের শিশি পাইলি কই? আমার আব্বা দিছে আমারে। এবার কথা শুনে মর্জিনা ফুপু আতকে উঠলো। তারপর চারপাশটা তাকিয়ে দিয়ে দেখে বলল, চল ঘরে যাই, এসব কথা এখানে বলা ঠিক হবে। এর মধ্যে আব্বা গোসল সেরে চলে আসলো। কিরে মর্জিনা, কখন আসলি? এই তো ভাইজান একটু আগেই আসছি। আচ্ছা আসছি যখন ভালো কথা, আমার ভাতটা বেড়ে দে। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। এরপর মর্জিনা ফুপু আবার ভাত খাইতে দিয়ে আমাকে নিয়ে ঘরে চলে গেল। গিয়ে দরজা দিয়ে সব ঘটনা শুনলো। শুনে পরে বলতেছে, তুই এটা কি করছিস আকাইদ? আমি বললাম, কেন, আমি তো জানতাম না যে বিষ খাইলে মানুষ মইরা যায়। তোর আব্বা কি তোর আর কিছু বলছে? না ফুপু, আর সবাই এই কথা কইতে নিষেধ করছে, এই জন্য আমি কাউরে কিছু কইনি। এরপর মর্জিনা ফুপু চলে যায়। আমি ঠায় দাঁড়িয়ে আছি। আমি চিন্তা করতেছি, আমার আব্বা কেন আমারে বিষ খাওয়াইলো? কি শত্রুতা আমার আম্মার সাথে? আর আম্মাই বা কেন নিজে থেকে বিষ খেয়ে নিল? এই দুইজনের ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সারাদিন এসব ভাবতে থাকলাম। সন্ধ্যার দিকে যখন বৈঠকখানে বসেছিলাম, ইসমাইল চাচা বাড়িতে ঢুকলো। ঢুকে আব্বাকে খুঁজতে। ইসমাইল চাচা সেদিন আমার আম্মার লাশটা হাসপাতাল থেকে আনছিল। উনি এসে বলতেছে, শুন, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। যেদিন তোর মায়ের লাশটা আমরা হাসপাতাল থেকে নিয়ে আসি, সেই দিনই হাসপাতালে নাকি একটা অ্যাক্সিডেন্টের রোগী ছিল। তারা সেই লাশটা খুঁজে পাচ্ছে না। আমি এইমাত্র এই খবরটা পাইলাম। জানি না হাসপাতালের লোকজনরা কি কইতাছে। আমি তো ইসমাইল চাচার কথা শুনে আমার ওই দিনের কথাটা মনে করলাম। তার মানে কি, আমি সেদিন ঠিকই সন্দেহ করছিলাম ওই লাশটা আমার আম্মার ছিল না। আল্লাহ যেন আমার মনের আশাটাই পূরণ করে। এর মধ্যে মর্জিনা খালা সবকিছু শুনে চলে আসে। এসে বলতেছে, কি কইতাছো? ঘরে মর্জিনা, আমি এই মাত্রই শুনে আসলাম। আমি তো এই জন্যই ভাবলাম দ্রুত ভাইয়েরে বলি। তখন মর্জিনা খালা বললো যে, না তুমি কিছু বলবা না ভাইয়েরে, আমি যখন বলতে বলবো তখন বলবা, ঠিক আছে? আমি না করতে বলছি মানে তুমি বলবে না? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ও যদি তোমাকে জিগায় তখন তুমি বলবা যে আমি বলতে না করছি, ঠিক আছে? মর্জিনা ফুপু তখন বললো, আকাই চল আমরা হাসপাতালে যাই। তুই সেদিন ঠিকই বলছিলি, তোর কথাই সত্যি হলো। আব্বা যদি চলে আসে সমস্যা নাই, তোর আব্বার আমি কিছু একটা বুঝাই।